এখান থেকে ফেলে যাওয়া মুসলমানদের সম্পত্তি যদি ওয়াকফ বোর্ডে আমরা দিতে পারি, এ দেশের সরকার দিতে পারে, সেটা পবিত্র সম্পত্তি হিসেবে ট্রিট হয়, তাহলে ওপারে ফেলে আসা অমুসলিমদের প্রপার্টি সরকার ডিক্লেয়ার করে কোন অধিকারে সে শত্রু সম্পত্তি, মানে তারা শত্রু, তারা বেরোতে পারলেই পালাতে পারলেই তাদের দেশ বাঁচে। তারা বিভিন্ন ভিডিও পাঠাচ্ছে, আমি রাতে ঘুমাতে পারিনি ওসব দেখে, যে কি চলছে, কেউ নেই তাদের পাশে, তারা কি চাইছে, মানুষগুলোকে মেরে ফেলবে। এটা যদি চলতে থাকে এই ট্রেন্ডটা বাংলাদেশের অভ্যন্তরে, তাহলে আগামী 30 বছর পরে হিন্দু শূন্য হবে। সরকারকে হাতে নিয়ে কিন্তু মৌলবাদীরা এটা করলো। আমি বলছি ভারত কি করছে? সব থেকে বড় প্রশ্ন যে ভারত এখনও কেন চুপ? সনাতনীদের যে মন্দির আছে, তারাপীঠ বলুন, তারকেশ্বর বলুন, বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেখানে মন্দির কমিটিতে, ট্রাস্টি বোর্ডে অহিন্দু লোকেরা সেখানে জায়গা পায়। উল্টো দিকে ধরুন মুসলিমদের কোনো অর্গানাইজেশনে বা খ্রিস্টানদের কোনো অর্গানাইজেশনে কোনো হিন্দু লোক কেন জায়গা পায় না? যে হিন্দুদের উপরে অত্যাচার করাটাকে এখানে বলা হয় ধর্মনিরপেক্ষতার প্রতীক। মুসলিমদের বড় বড় ধরনের দুর্নীতি, ক্রিমিনালিজমকে আড়াল করে রাখাটাকে যদি কেউ বলে ধর্মনিরপেক্ষতা, আমি বলি তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে। ওরা ভয়ানক দিনের অপেক্ষা করছে। 46-এ একই কায়দাতে কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিং আর ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল, এবং তখন কিন্তু হিন্দুরা কচু কাটা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে, ইউনিস কেয়ারটেকার সরকারের আন্ডারে যে ঘটনাগুলো ঘটছে, তাতে কি আবার নতুন করে আনরেস্টনেস তৈরি হচ্ছে বাংলাদেশিদের মধ্যে? বাংলাদেশ বিকাম পাকিস্তান, মিলিয়ে নেবেন যদি এই চলতে থাকে, পাকিস্তান হয়ে যাবে, তারপরে সিরিয়া হবে। আজকে প্রথমেই যেটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে এই যে বর্তমান সময়ে যে অরাজকতার একটা জায়গা চলছে, এই অরাজকতার পেছনে মূল ইন্ধনটা কি আছে? আমি তোমাকে বলি, দেখো, বাংলাদেশ কিন্তু গোয়িং টু বি ফুল ইসলামিক স্টেট। যে বাঙালি জাতীয়তাবোধটা ইসলামের ঊর্ধ্বে উঠে গেছিলো 71-এ, যখন ওখানে একই ধর্মাবলম্বীর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে নির্যাতন করছে। 1 কোটির উপরে অবৈধ সন্তান জন্ম হয়েছে, কোটি কোটি লোককে কেটে ভাসিয়ে দিয়েছে। কারা করেছে? তাদেরই তো একই ধর্মাবলম্বী লোক, একই, শুধু ভাষাটা আলাদা। যখন ভাষাভিত্তিক পৃথিবীতে প্রথম দেশ তৈরি হলো, অর্থাৎ ধর্মের ঊর্ধ্বে গিয়ে জাতীয়তাবোধ এবং ভাষাটা মূল্য পেল, বাঙালি জাতীয়তাবোধ ভাষাটা, সেই সুবর্ণ দিনটাতেই কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্ম সরে গেছে বা সরিয়ে দেওয়া হলো। এই যে আজকে ঘটনাগুলো হচ্ছে, এখানে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, শুধু হিন্দু নয়, বুদ্ধিস্ট, চিটাগাঁওয়ে এন্টায়ার পার্ট, অনেক আদিবাসী, ওরাও মুন্ডা আছে ওখানটা, এদের উপর যে বিভৎস অত্যাচার, রাষ্ট্রের মদতে অত্যাচার, এটা কিন্তু সুকৌশলে ওখানে বাংলাদেশকে পুরোপুরি ইসলামিক কান্ট্রি তৈরি করার একটা মেকানিজম চলছে। এবং এই রিফরমেশনটা কিন্তু 71-এর আগে, স্বাধীনতার ঠিক পরে পরে যখন ডিভাইডেশন হলো, তখন থেকেই শুরু হয়েছে প্রসেসটা। ধর্মের ভিত্তিতে দুটো দেশ তো ভাগ হয়েছে। তারপরে যে ঘটনাটা হলো, যে দুটো দেশ তো এগ্রিমেন্ট করেছে, যে ধরুন জুলফিকার আলী ভুট্টোর সাথে যখন এগ্রিমেন্টটা হচ্ছে ভারতের, তারা তো বসে এগ্রিমেন্ট করেছিল যে দুটো দেশে যারা যারা আছে তারা স্বাধীনভাবে তার ধর্মাচরণ করতে পারবে। ভারত তার কমিটমেন্টটা রেখেছে, কিন্তু পরের পার্টটা পাকিস্তান, যেটা অধুনা একটা পাকিস্তানও হয়েছে, এটা বাংলাদেশ, তারা কি রেখেছে? আমি তোমায় একটা উদাহরণ বলি, যে বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরকত অধ্যাপক, আমার দারুণ প্রিয় আমার মানুষ, তিনি পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার, ল্যান্ড, ওয়াটার বডিজ ইন বাংলাদেশ 2016-তে একটা বই লিখলেন, নভেম্বর মাসে 20 তারিখ, মানে পুরোপুরি 8 বছর হলো বইটি। তিনি পরিষ্কার বললেন যে এটা যদি চলতে থাকে এই ট্রেন্ডটা বাংলাদেশের অভ্যন্তরে, তাহলে আগামী 30 বছর পরে হিন্দু শূন্য হবে। হ্যাঁ, সেটা 2016-তে ওনার লেখা বইতে বেরিয়েছে। 8 বছর হয়ে গেছে কিন্তু। আমি কেন বলছি, উনি নিজে দেখাচ্ছেন যে 1964 থেকে 2013 এই টেনিওর মধ্যে 1,13,00,000 হিন্দু ভারতে এসছে। তার মানে গড়ে পার ডে এসছে 632টা করে। আর তুমি বলবে যে একটা সিচুয়েশন এসছে, এখন তো তারপরে আসেনি। না,
আমরা বাংলাদেশের পরে অনেক ডেমোক্রেটিক পেয়েছি, গভর্নমেন্ট পেয়েছি, শেখ হাসিনার লং টেনিয়রে ডেমোক্রেটিক ধর্মনিরপেক্ষ সরকার। কিন্তু ভারতে হিন্দুদের বা অন্যান্য সংখ্যালঘু সংখ্যালঘু অমুসলিমদের আসার ট্রেন্ড কিন্তু কমেনি, না হয়নি, কমেছে হয়তো মাঝে মধ্যে একটু কমেছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। কারণ আমি বলছি তোমায় যে 71 থেকে 81 তুমি তাকিয়ে দেখো, দৈনিক 518 জন করে 12 জন করে আসছে। স্বাধীনতা যুদ্ধের সময় 715 জন, অনেকটা বেশি। তারপরে একটু নর্মালসি যখন 81 থেকে 91 438, খুব কম। 91-এ যখন সামরিক শাসনটা জারি হলো, 91 থেকে তুমি হিসাব 2001 অবধি দেখো 774 জন করে পালানো শুরু করলো। এই যে বাংলাদেশ থেকে আসছে, তাদের ফেলে আসা সম্পত্তিগুলো রাষ্ট্র যে চায় ওখান থেকে চলে আসুক, তার প্রমাণ তাদের ফেলে আসা সম্পত্তিগুলো কিন্তু রাষ্ট্র ক্রোক করেছে কিছুটা, আর কিছুটা ব্যক্তিগত মালিকানা, সেটা শত্রুর সম্পত্তি হিসাবে ডিক্লেয়ার করেছে। তোমার এখান থেকে ফেলে যাওয়া মুসলমানদের সম্পত্তি যদি ওয়াকফ বোর্ডে আমরা দিতে পারি, এ দেশের সরকার দিতে পারে, সেটা পবিত্র সম্পত্তি হিসেবে ট্রিট হয়, তাহলে ওপারে ফেলে আসা অমুসলিমদের প্রপার্টি সরকার ডিক্লেয়ার করে কোন অধিকারে? সে শত্রু সম্পত্তি, মানে তারা শত্রু, তারা বেরোতে পারলেই পালাতে পারলেই তাদের দেশ বাঁচে। আমি এই যে মেকানিজমটা কিন্তু চলছে, আজকে তো সেটা আলটিমেট স্টেজে পৌঁছে গেছে যে তাদের বাঙালি জাতীয়তাবোধ বলে কিছু নেই, ভারত যে তাদের স্বাধীনতায় সাহায্য করেছে তাদের কোনো মূল্য নেই ওসব ভাবার। তারা, আরে কোন দেশের কথা বলছো যে দেশ তাদের জাতির জনককে জুতো পেটা করছে, মূর্তি ভাঙছে, জাতীয় সঙ্গীত পাল্টাতে চাইছে, লুট করছে, তারা আর অন্য সম্প্রদায়ের মানুষকে কী মান দেবে? তার থেকে কী এক্সপেক্ট করতে পারি? মৌলবাদ এমন ভয়ানক ইয়েতে, এই যে তুমি বলছো, আমি তো বলছি এখন যে কেয়ারটেকিং গভর্নমেন্ট চলছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেয়ারটেকিং গভর্নমেন্টের কোনো অস্তিত্ব নেই, বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকিং গভর্নমেন্টের কোনো প্রভিশনই নেই। আর হাসিনা তো ভারতে বসে থেকে সরকার চালাচ্ছে। হ্যাঁ, ও তো রেজিগনেশনও দেয়নি বাংলাদেশের, রেজিগনেশন দিয়েছে বোধহয়, সেটা অ্যাকসেপ্ট হয়নি কিছু একটা ব্যাপার। না, ওদের রাষ্ট্রপতি পরিষ্কার কোর্টে জানিয়েছে আমার কাছে কোনো রেজিগনেশন লেটার নেই। তো বাংলাদেশের সংবিধান মেনে প্রধানমন্ত্রীর যদি রেজিগনেশনটা না দেয় রাষ্ট্রপতির কাছে, সে প্রধানমন্ত্রীর পদটা তার খোয়া যায় অবশ্যই। সে ভারতে, অর্থাৎ তিব্বতের মতন ভারতেও নির্বাসিত একটি বাংলাদেশ সরকার চলছে, এটা তো অস্বীকারের জায়গা নেই না, ঠিক। তাহলে এই যে পৃথিবীতে চতুর্থ সবচেয়ে বড় বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, তার মধ্যে একটা বড় অংশের বর্ডার বাংলার সাথে 2216 কিলোমিটার, এই অরক্ষিত বর্ডারের একটা বড় অংশ, তুমি এদিক দিয়ে যে লোক ঢুকছে, কন্টিনিউয়াস পুশ করা হচ্ছে আর্টিফিশিয়ালি লোকগুলোকে। আপনার একটা জিনিস মনে থাকবে, ধরুন আজ থেকে 8-10 বছর আগের ঘটনাই আমি বলি, বা তার আগের, দেখবেন এই নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিছু অংশে জমির দাম রাতারাতি বেড়ে যেত। তার কারণ হচ্ছে সেখানে একটা ট্রেন্ড ছিল, বাংলাদেশ থেকে সবাই আসে, এসে জমি কিনে নিচ্ছে এবং তার জন্য জমির দাম বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার ট্রেন্ডটা তো কিন্তু সেই সময় থেকেই ভীষণভাবে ছিল। হ্যাঁ, এবং তুমি সীমান্তবর্তী ভারতবর্ষে জাতীয় জনসংখ্যার গড় 13% বৃদ্ধির গড়, বাংলাও তার মধ্যে আছে, কিন্তু তুমি বাংলার সীমান্তবর্তী এলাকাগুলোতে জাতীয় গড়ের 3 গুণের বেশি জনসংখ্যা বাড়ছে, 28%, 30% হারে। এটা তো কোনোভাবে জন্মগত নয়, মানে কারণ আমরা বলি জেনেটিক্যাল যে রেট, জন্মের হার, টোটাল ফার্টিলিটি রেট, সেই অনুপাতে যদি জন্ম হয় তাহলে এই সংখ্যা বাড়তে পারে না ভারতবর্ষের। এটা অস্বাভাবিকভাবে পুশ হচ্ছে, সেখানে শুধুমাত্র হিন্দু আসছে না, বৌদ্ধ আসছে না, খ্রিস্টান আসছে না, জৈন আসছে না, আসছে প্রচুর মুসলিমও, এবং তারা এখানে এসে কিন্তু জঙ্গি কার্যকলাপটা করছে, মুক্তাঞ্চল জঙ্গিদের। কারণ তোমাকে আমি বলছি যে তোমার বোধ হয় রামেশ্বরম, ব্যাঙ্গালোরের রামেশ্বরম কফি হাউসে বোম ব্লাস্ট হয়েছে, যার কলকাতা থেকে ধরা পড়েছিল। কলকাতা নয়, সে কলকাতা ঘুরে গিয়ে আমাদের মন্দারমণিতে, দীঘার হোটেলে ধরা পড়েছিল। না, কলকাতা কেন মনে আছে, কলকাতাতে ছিল, হ্যাঁ ছিল, সেখান থেকে দীঘাতে গিয়ে ধরা পড়ে। তুমি খাগড়াগড় বিস্ফোরণটা, 2014 একদম। শেখ হাসিনার সরকার প্রেস কনফারেন্স করে বলেছিল আমরা এখানে জঙ্গি দমন করছি। শেখ হাসিনা জঙ্গি দমন করতে আন্তরিক ছিলেন, কিন্তু আপনার দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এখান থেকে নাশকতা করে গিয়ে সেখানে সেফ শেল্টার নিচ্ছে।
মনে আছে? আচ্ছা, তারপরে আমি আবারও বলছি যে বঙ্গবন্ধুর হত্যাকারী 20 বছর পশ্চিমবঙ্গে লুকিয়েছিল, সংসার করে বিয়ে থাকলে, তারপরে ধরা পড়লো কিছুদিন আগে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো। ভারতে এনআইএ বাংলাদেশের সরকারকে জানিয়ে দিল যে বঙ্গবন্ধু রিয়া আমাদের এখান থেকে চলে গেছে। আমি বলছি যে এই যে সেফ জোন, আমি সেফ করিডোর বলি না, কিন্তু এখন এটা সেফেস্ট শেল্টার হাউস, এটা তো আমাকে মানতে হবে। আজকে বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, তারা প্রেস কনফারেন্স করে বলছে 5 থেকে 20 আগস্ট এই 15 দিনে 2010টি হিংসার ঘটনা হয়েছে হিন্দুদের উপরে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আরও বারবার ওয়ার্ন করছে। গতকাল ব্রিটেনের পার্লামেন্ট করেছে, কন্ডেম করেছে সংখ্যালঘুদের উপরে এই নির্যাতন। তুমি ভাবো যে স্টিভ জয় একটা যে অ্যাপেলের যিনি কর্ণধার ছিলেন, স্টিভ জবস, একটা সময় বিশ্ববিদ্যালয়ে যখন পড়তো খাওয়ার পয়সা ছিল না তার, তিনি 7-8 কিলোমিটার হেঁটে গিয়ে ইসকনে খেতেন। এটা কিন্তু প্রেস তুমি দেখো বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে সেই ইসকন, যে ইসকনে একদম উনি নিজে ইন্টারভিউতে বলেছেন, ওনার ইয়েতে অটোবায়োগ্রাফিতেও আছে, সব জায়গাতে রয়েছে। এই যে বাংলার ছেলে, কলকাতার ছেলে প্রভুপাদ যখন ইসকন তৈরি করলো, তোমরা খেলবে 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশে দুর্ভিক্ষ, খাওয়ার নেই, তিনি 2.5 মিলিয়ন টাকা তাদেরকে দিয়েছিল। ওই যুগে 2.5 মানে কত দিন আজকে অনেক টাকা, 100টার উপরে, যেখানে আশ্রম চলে অগণিত অনাথ আশ্রম বাংলাদেশে। এই যে তুমি বন্যায় এই ইসকনের ভূমিকা অনস্বীকার্য। সেই ইসকনকে ওখানে শত্রু করতে হয়েছে, এবং যারা লুট করলো দেশটাকে তারা হয়ে গেলো দেশপ্রেমী। তাহলে কত বড় টেররিজমের খপ্পরে পড়ে গেছে। শুধু তাই নয়, এটা আজকের দিনের কথা নয়, এটা একদম প্রচলিত কথা যে বাংলাদেশে সেই সময় দুর্ভিক্ষ খুব বেশি টের পাওয়া যায়নি, বা অনেক বেশি মানুষ সেই সময় দুর্ভিক্ষ কবলিত হতে পারতো, কিন্তু হতে দেওয়া হয়নি বিকজ অফ ইসকন। ইসকন, রামকৃষ্ণ মিশন কাঁধে কাঁধ রেখে তারা একদম করেছে, এবং সেখানে কিন্তু কোনো ধর্মকে তারা কিন্তু করে। তুমি তো তোমার বাড়ির সামনেই তো বেলুর, বেলুরে শ্রী পরমহংসদেব বেঁচে থাকতে দক্ষিণেশ্বরে আল্লাহর নিয়ম করে আল্লাহর ইবাদত করতেন। এমন নয় যে আল্লাহর ভোট ভিখারিরা যারা আল্লাহর ইবাদত করতে যায় সারাদিন খেয়ে দিয়ে গিয়ে ইফতেকার পার্টিতে যোগ দেন, তেমন ছিলেন না তিনি। এখনও বেলুরের মঠের ভিতরে কিন্তু তার নির্দেশিত পথে এখনও আল্লাহর ইবাদত হয়, মসজিদ আছে। এটা হচ্ছে পৃথিবীর এমন একটা গ্লোবাল অর্গানাইজেশন, স্পিরিচুয়াল অর্গানাইজেশন, গ্লোবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন, যাদের কোনো জাতিগত ভিত্তি, ধর্মীয় ভিত্তি নেই, সবার জন্য তারা কন্ট্রিবিউটেড। তাহলে এই পাঠে দাঁড়িয়ে আজকে যখন এত বড় মাপের ঘটনা হচ্ছে, আজকে তুমি খেয়াল করে দেখবে বাংলাদেশ এই কেয়ারটেকিং গভর্নমেন্ট আসার পরে ছোটা লাদেন নামে আনসারুল্লাহ যে তুমি জসিমউদ্দিন রহমান ছেড়ে দেওয়া হলো। তাকে ছেড়ে দিয়েছে। এই যে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হলো, যেটা শেখ হাসিনা তাদেরকে ক্যাপচার করে রেখেছিল, আজকে যেভাবে গতকালও প্রচুর হিন্দু মহল্লায়, আমার বহু বন্ধু আছে, বিশ্ববিদ্যালয়ে বহু প্রফেসর আছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, তারা বিভিন্ন ভিডিও পাঠাচ্ছে, আমি রাতে ঘুমাতে পারিনি ওসব দেখে, যে কী চলছে, কেউ নেই তাদের পাশে, তারা কি চাইছে, মানুষগুলোকে মেরে ফেলবে। একটা পুরনো মামলায় চিন্ময়ের বিরুদ্ধে মামলা করেছে, চিন্ময় মহারাজের বিরুদ্ধে। কেন? চিন্ময় মহারাজের দোষটা কি? চিন্ময় মহারাজ 4 লক্ষ গ্যাদারিং করেছিল চিটাগাঁওয়ে, বিশাল গ্যাদারিং। মৌলবাদীরা ভয় পেয়ে গেছিল, কি বলছে এরা, এত বড় স্পর্ধা হিন্দুদের, এত বছরে তো 70 বছরে তো আমাদের অত্যাচার মুখ বুজে সহ্য করেছে, পালিয়ে গেছে বাড়িঘর ছেড়ে, এটা কি রুখে দাঁড়ালো? তাই এই সরকারকে হাতে নিয়ে কিন্তু মৌলবাদীরা এটা করলো। আমি বলছি ভারত কি করছে? সব থেকে বড় প্রশ্ন যে ভারত এখনও কেন চুপ? যে আজ থেকে 70-এর দশকে ভারতের ইকোনমি বা পৃথিবীর কোথাও স্থান পেত না। ভারতের বন্ধু রাষ্ট্র বলতে সোভিয়েত ছাড়া কেউ ছিল না পাশে। সেই যুগে যদি আয়রন লেডি তার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে স্বাধীন করতে পারে, তার বিদেশ পলিসিতে ভুল ছিল, সেটা নিয়ে আসবো, তিনি ভুল করেছেন বহু, কিন্তু তারপরেও তিনি যে স্টেপটা নিয়েছেন, আজকে ভারত পজিশনালি এত ভালো জায়গায়, পাহাড়ের উচ্চতায় বসে আছে, পাকিস্তানের ইকোনমি তলানিতে, বাংলাদেশ গৃহযুদ্ধে চলছে, চীন ইকোনমিতে একদম ব্যাকফুটে, ভারত ডিপেন্ডেন্ট, আমেরিকায় তার বন্ধু সরকার ভারতের, এবং সেই কারণে চীন এখন যেচে ভারতকে দিচ্ছে। এখানে ইসরায়েল আমাদের পাশে, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রি একটা বড় অংশ ভারতের, ফলে এই জায়গায় মোদিজি এখনও তার পররাষ্ট্রনীতিতে চুপচাপ বসে থেকে কি বোঝাতে চাইছেন?
আর এই যে কিছু লোক হুজ্জতি তুলছে আমরা বর্ডারের খাবার আটকে দেবো, আমি বলছি এগুলো আরেক ধরনের মৌলবাদী। আমি বলছি মানুষ, সাধারণ মানুষকে মারার অধিকার তো কোনো দেশের নেই না। কিছু মৌলবাদী যদি কোনো একটা দেশের জাতীয় পতাকা পদদলিত করে তার জন্য একটা বড় অংশের মানুষ দায়ী নয়। আমরা যদি খাওয়ার বন্ধ করি, চাল ডাল বন্ধ করি, তাতে যা হতে পারে আমাদের প্রতিহিংসা চরিতার্থ হতে পারে, কিন্তু ওই বাংলাদেশের যে অগণিত মানুষ, তুমি শুনলে অবাক হবে, আজকের দিনে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষ কেন মধ্যবিত্তের হাতের ছোঁয়ার বাইরে চলে গেছে। মৌলবাদীদের তাতে কিচ্ছু আসতে যায় না, মরবে তো সাধারণ মানুষগুলো। ওদের তো সমস্ত বিপ্লব আমি দেখি সব সোশ্যাল মিডিয়ায় হয়। আমার মনে হয় না ওই সোশ্যাল মিডিয়ার সাথে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। কোনো যুগেই নেই, কোথাও নেই, কোনো দেশেই নেই। আমি বলছি বাংলাদেশ এই মুহূর্তে বাংলা ভাষার সুযোগ নিয়ে ইউটিউব, ফেসবুকে তারা প্রচুর ভাইরাল, সারা পৃথিবীতে বহু গুজব ছড়াচ্ছে। আমি তাতে কি তাদের পেটটা ভরবে? না, ভরবে না তো। আজকে বিভিন্ন চ্যানেল, ওদের ইউটিউব চ্যানেলই তো ভাইরাল করেছে যে দুটো আলুর দাম 20 টাকা আজকের দিনে, কালকে সেটা কোথায় দাঁড়াবে ওরা নিজেরাও বুঝতে পারছে না। এই যে ব্যাপারটা, একটা জাতিকে ধ্বংস করে দিতে দেওয়া, সেটার জন্য জাতিটা যত দায়ী তার চাইতে বেশি তার প্রতিবেশী দায়ী হতে পারে। ভারত কেন চুপচাপ বসে আছে? ভারতের এই মুহূর্তে কর্তব্য কি 4 লাইনের একটা স্টেটমেন্ট দেওয়া? আচ্ছা, ভারতে তো অনেক বিরোধী আছে যারা রোহিঙ্গাদের ঢুকতে না দেওয়ার জন্য রাজপথ কাঁপিয়ে দিয়েছে। আমি বলছি বামেদের কথা, রেসপন্সিবল পলিটিশিয়ান তারা যখন কিউবায় ঝামেলা হয়, প্যালেস্টাইনে বোম পড়ে, দুর্ভাগ্যজনক প্যালেস্টাইনে বোম পড়ায়, কলকাতা কাঁপিয়ে দেয়। রসিকতা করে লোকে বলে মস্কোয় বৃষ্টি হলে ছাতা ধরে কলকাতায় দাঁড়িয়ে থাকে। তাদের কালকে প্রেস বিপটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। 5-6 লাইনের মধ্যে একটা দায়সারা গোছের প্রেস বিপ দিয়েছে, তার ছত্রে ছত্রে এদেশে মুসলমানদের উপরে অত্যাচারের কাহিনী লেখা আছে, ওপারের হিন্দুদের নামটা পর্যন্ত তারা নিতে সাহস পায়নি। শুধু তাই নয়, আপনি যদি গত 2 দিনের আপনি যদি ওদের গণশক্তি দেখেন, তাহলে দেখবেন ফ্রন্ট পেজে সম্ভবত প্যালেস্তাইনে ছবি আছে, একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে ছবি রয়েছে। সেখানে ফ্রন্ট পেজে কোথাও কোনো জায়গাতেই বাংলাদেশ নিয়ে একটা আর্ধেক কথা পর্যন্ত চর্চা করে। তার পরের দিনেরটা চলে যাও, পরের দিনে গণশক্তিতে মাঝখানে বড় করে প্যালেস্টাইনের সংখ্যালঘুদের নিধনের একটা পোস্টেরিয়াল কলাম লেখা হলো। এক লাইন, অবর্ণনীয় যন্ত্রণায় যে সংখ্যালঘুরা বাংলাদেশে আজকে কয়েক দশক ধরে আছে, তার জন্য এক লাইন লেখার সুযোগ হলো না, বামপন্থীদের লেখার সুযোগ হলো না। আমি বলছি রেসপন্সিবল বিরোধী যারা কথায় কথায় পায়ে পা রেখে ঝগড়া করে, আমি বলছি আপনি তো, এটা তো গণতন্ত্রের অলংকার যে আপনারা সরকারকে চাপে রাখেন, এটাই তো সঠিক, আপনারা সঠিক কাজ করেন। কিন্তু আপনারা কেন সিলেক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ? প্রতিবাদের জন্য কেন সিলেক্টিভ? আপনারা এইটুককে প্রতিবাদ করব, ওইটুকে স্পিকটি নট থাকবো, ওইটুক বলবো না, ওইটুক বলবো, খাবলা দিয়ে বলবো। এটাই হচ্ছে ভোট ভিখারি। এরা 30%, 30%-এর ভোট ভিখারি। এই ভোট ভিখারিরা ভুলে যায় যে মৌলবাদকে যে কোনো ফর্মে, যে কোনো ধর্মের মৌলবাদকে প্রশ্রয় দিলে সেই মৌলবাদটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসে তার ঘাড়েই। ট্রু। আজকে বামেদের যে কঙ্কালসার অবস্থান, সেটা তো আজকে ন্যাকের। আমি কালকে দেখছিলাম মোহাম্মদ সেলিম বলছিলেন, কাঁপছে রীতিমতন বলতে গিয়ে, ঘামছেন, মানে হার্ট ফেল না করে ফেলে। মানে প্রেশারে বলছেন যে হায় এ তো হিন্দু ভোট চলে যাবে, ওদিকে শ্যাম রাখি না কুল রাখি। এখন অবস্থা হচ্ছে এদেশের তথাকথিত সেকুলার দলগুলোর, শুধু বাম নয়, তথাকথিত সেকুলার দলগুলোর, বা যদি খুব সুন্দর হিন্দিতে বলো যে কি ধর্ম নিরপেক্ষা, এই ধর্ম নিরপেক্ষরা আজকে যে তাদের কঙ্কালসার একটা অবয়ব দেখিয়েছে শরীরের, সেটা তো আজকের নয়। এই তথাকথিত সেকুলার দলগুলো অন্যায়কে অন্যায় বললে কেন না কেন সরে যাবে? আমি তো বলছি তথাকথিত সিউডো সেকুলার, কারণ এমন সেকুলার যে ধর্ম মানেন না, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মানে। এই যে সিউডো সেকুলার, সিউডো কমিউনিস্ট, শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। লেনিন বলে গেছে যে মার্ক্সবাদী দল যদি মার্ক্সবাদ না মানে তাহলে ফ্যাসিস্টদের চেয়ে তো ভয়ানক হয়। একদমই। আরেকটা, এরা ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মানে। ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মানে। ধর্ম মানে না, ধর্মের ভিত্তিতে ধর্ম ভিত্তিক কোনো একটি সংগঠনের সাথে জোট করে নিয়ে ক্ষমতায় আসীন হতে চায়।
তাহলে তুমি কার সাথে? আর হাতে সংবিধানের রেপ্লিকা নিয়ে ঘুরে বেড়া। হ্যাঁ, সংবিধান কি পড়েছে? আচ্ছা, মাঝে মধ্যে দেখবে খুব বলে ধর্মনিরপেক্ষতা 76 ইন্ট্রোডিউস হয়েছিল। আমি বলছি ঠিক, ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধানটা লেখে না, তার স্পিরিটের মধ্যেই ধর্মনিরপেক্ষতা লুকিয়েছিল। আমি 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 ভালোবাসি দেশকে, সেটা বলার জন্য এরকম একটা সাইনবোর্ডে গলার মধ্যে লকেটের মধ্যে আমি দেশকে, ইন্ডিয়াকে ভালো, আই লাভ মাই ইন্ডিয়া বলে ঘোরাটার মধ্যে কোনো ক্রেডিট নেই। আমার ভালোবাসাটা হৃদয়ের, আমার স্পিরিটে দেশকে ভালোবাসি। আমার সংবিধানের সেকুলার, সেটা ইন্দিরা গান্ধীকে লিখতে হয়েছিল কখন? যখন ভারতবর্ষের গণতন্ত্রটাকে মেরে ফেলেছিলেন। কোন সময়? 76-এ, যখন এই দেশে এমার্জেন্সি চলছে। এমার্জেন্সিতে কোনো বিরোধী নেই, কোনো সংবাদপত্র নেই, সব ব্যান করে সমস্ত নেতাদের জেলে ঢুকিয়ে দিয়ে তিনি পিছন দরজা দিয়ে লোক ভজাতে সেকুলার, এই যে এমার্জেন্সির কাউন্টার দিতে উনি সেকুলার কথাটা তুললেন। কেন? তার আগে সেকুলার ছিল না? তার বাবা নিশ্চয়ই মূর্খ ছিলেন না? তার পিতা দেশের প্রথম প্রধানমন্ত্রী নিশ্চয়ই মূর্খ ছিলেন না? তার সময় নিশ্চয়ই বেছে বেছে হিন্দু মুসলমানদের কতল করা হয়নি দেশে। তাহলে সেকুলার যদি তার বাবা না লিখে গিয়ে থাকেন, এই কারণে যে যেটা লিখতে হয় সেটা মনে থাকে না, আর যেটা হৃদয়ে থাকে সেটা লিখতে হয় না খাতায়। ঠিক, ঠিক আছে? এই যে ভ্যাড়ামি, এই যে নোংরামি, কংগ্রেস স্ট্যান্ডিং ক্ষমতায় থাকাকালীন তো বাবরি মসজিদটা হয়েছিল না? অবশ্যই, কংগ্রেসের প্রত্যক্ষ, হ্যাঁ, ইভেন শাহবানু কেসে যখন কংগ্রেসের বিরুদ্ধে তকমা উঠলো যে আপনারা মুসলিম তোষণ করেন, রাজীব গান্ধীর একটা এমপির থেকে সাই করে বিজেপি বাড়তে লাগলো, তাকে কাউন্টার দিতে গিয়ে তো রাজীব গান্ধী প্রচ্ছন্ন নির্দেশে ওই রামলালার মূর্তি বসিয়ে দিয়ে বাবরি মসজিদের দরজাটা খুলে দেওয়া হলো। এটা তো আমরা জানি। ফলে তারা যদি আজকে সেকুলারের গল্প শোনায়, তখন না খুব মনে হয় যে ওই সেকুলারের চেয়ে না থাকাই ভালো। এই যে বাম কংগ্রেস, মার্ক্সবাদী কংগ্রেস পার্টি, এরা তো এই সেকুলারের চাষটা করেছে। যে সেকুলারিজমের অর্থটা হচ্ছে কাউকে গাল দাও, একটা নির্দিষ্ট সম্প্রদায় যে মাংসটা খায় না রাজপথে, সেটা খেয়ে প্রমাণ করো তুমি কত বড় সেকুলার। একদম সেকুলারের তো কলকাতার বুকে আমরা দেখেছিলাম। সেকুলার মানে কিন্তু তা নয়। সেকুলারের সংজ্ঞাটাই পরিষ্কার বলা আছে, রাষ্ট্র বা দল কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবে না, দূর থেকে অবজার্ভ করবে যে বিভিন্ন ধর্মীয় লোক যাতে নিজেদের মধ্যে হিংসায় লিপ্ত না হয়, নিজেরা দূরত্ব বজাবে। আমরা এখন সেকুলারের নমুনা কি দেখি? ফেটটি পড়ে নির্দিষ্ট দলের কোনো একটা ধর্মীয় সংগঠনের ভিতরে নিয়ম মানে না, কিচ্ছু মানে না, কি করে ইবাদত করতে হয় তাও জানে না, ঢুকে পড়লো, ঢুকে গিয়ে একটা দুটো ক্যামেরায় ফটো তুলে নিয়ে পেপারে সাবমিট দিয়ে দিল, বাস আমি ওই ধর্মের ভোট পেয়ে গেলাম। যে এখানে আমার একটা প্রশ্ন আছে, ধরুন বিভিন্ন সনাতনীদের যে মন্দির আছে, দুর্গাপুজো কমিটি আছে, বা যে কোনো জায়গাতে আপনি তারাপীঠ বলুন, তারকেশ্বর বলুন, বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যে লাস্ট যেটা তিরুপতি নিয়ে যে জায়গাগুলো হলো, সেখানে মন্দির কমিটিতে বা যে কোনো ইয়েতে ট্রাস্টি বোর্ডে অহিন্দু লোকেরা সেখানে জায়গা পায়। সেটা মুসলিম হতে পারে, খ্রিশ্চান হতে পারে, যে কেউ, অহিন্দু লোকেরা জায়গা পায়। কিন্তু উল্টো দিকে ধরুন মুসলিমদের কোনো অর্গানাইজেশনে বা খ্রিশ্চানদের কোনো অর্গানাইজেশনে কোনো হিন্দু লোক কেন জায়গা পায় না? না, দেখুন, এটা তো ওদের দলীয় অভ্যন্তরীণ উদারতার সীমাবদ্ধতা। আমি আমি তো হিন্দু ধর্মের প্রবর্তক নই, কিন্তু যেটুক বলি জন্মসূত্রে আমি হিন্দু। আমি যতদূর হিন্দু ধর্মটা পড়েছি, বুঝেছি, আমরা তো যত মত তত পথ বলতে পারি নাকি? ঠিক, আমরাই তো বলতে পারি যে যত মত হবে তত পথ বেরোবে। আমরাই তো বলতে পারি যে আমাদের এত কোটি ভগবান আছে। আমরাই তো বলতে পারি বহুত্বের মধ্যে এক, তাই তো? ফলে রামকৃষ্ণ পরমহংসদেব সেই মর্মেই আল্লাহর ইবাদত করেও কালীর ভজনা করতে পেরেছিলেন। অবশ্যই আমরা এই স্থানটা দিই সবাইকে, কিন্তু তাই বলে অন্য একজন কেউ উদার হবেন সেটা তো আমি আশা করতে পারি না। অপোনেন্ট ধর্মের সম্পর্কে এর বেশি আমি কিছু বলবো না, কিন্তু আমি তোমায় বলি যে ভারতের সংবিধানে কিন্তু ধর্মাচরণের অধিকারটা 25, 26 নম্বর, 30 নম্বর আর্টিকেলে স্পষ্ট, 14 নম্বরেও তাই আছে। তো সেই লজিকে তারা তার ধর্মাচরণ করেন। এবার প্রশ্নটা হচ্ছে যে অহিন্দুরা হিন্দুদের কমিটিতে থাকে, তাতে হিন্দুদের কোনো অবজেকশন নেই। ইভেন তুমি জানো দুর্গাপুজোর মণ্ডপে আল্লাহু আকবরের বাজে, মসজিদের ভিতরে থিম মসজিদ বানিয়ে পুজো হয়, তাতে কোনো হিন্দুকে দেখোনি যে মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দিতে, কিন্তু উল্টো ঘটনাটা হয়েছে। এটা আমাদের সহনশীলতা। কিন্তু আমি বলছি রাষ্ট্র যদি এই সহনশীলতাকে দুর্বলতা ভেবে নিয়ে একটা শ্রেণীকে মারার নাম
কে ভাবে ধর্মনিরপেক্ষতা। আমি স্পেসিফিক বলছি যে হিন্দুদের উপরে অত্যাচার করাটাকে এখানে বলা হয় ধর্মনিরপেক্ষতার প্রতীক। অপরপক্ষে অহিন্দু, আমি স্পেসিফিক মুসলিমদের বড় বড় ধরনের দুর্নীতি, অত্যাচার, ক্রিমিনালিজমকে আড়াল করে রাখাটাকে যদি কেউ বলে ধর্মনিরপেক্ষতা, আমি বলি তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে। ওরা ভয়ানক দিনের অপেক্ষা করছে। 46-এ একই কায়দাতে কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিং আর ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল, এবং তখন কিন্তু হিন্দুরা কচু কাটা হয়েছিল, কারণ তারা প্রস্তুতি ছিল না। তার পাশের বাড়ির আব্দুল চাচা, যে যার কোলে পিঠে সে বড় হয়েছে, সে কতল করবে তাকে গলা কেটে, তাকে জবাই করবে সে প্রস্তুত ছিল না। ঠিক, ফলে এইটা কিন্তু ভয়ানক। হ্যাঁ, আর পরিষ্কার আমি একটা স্পেসিফিক কথা বলছি, যদি ওয়াকফ সম্পত্তির প্রশ্নটায় আসো, আজকে ভারত সরকার 40টি সংশোধনীর একটা প্রস্তাবনা নিয়ে এসছে, যেটা নিয়ে খুব সারা ভারতবর্ষ জুড়ে চর্চা চলছে। বিরোধীরা তো আজকেও তৃণমূলের বোধহয় একটা কলকাতায় আছে, মিছিল আছে 30 তারিখ। কিন্তু আমি বলছি যে ওয়াকফ সম্পত্তি, এই যে ওয়াকফ বোর্ডটা, যেটা 58-এ জওহরলাল নেহরুর নেতৃত্বে হলো, তার আগে ব্রিটিশদের সময়েও ছিল এটা, যেটা মুসলিম যারা অর্থবান মুসলিম বা যে মুসলিম তাদের সহায় সম্বল যুক্ত জমি সম্পত্তি দান করে মসজিদে, যে পরবর্তীকালে মুসলিমদের দাতব্য, চিকিৎসা সমস্ত ব্যবহার হবে। সেই জমির পরিমাণ ভারতবর্ষে মুসলিম পিরিয়ড শুরু হওয়ার পরে তো লক্ষ লক্ষ হয়েছে। মানে আজকের দিনের আমি হিসাব দেখছিলাম আর্কাইভে, এখানে আসার সময় 9.4 লক্ষ একর জমি ভারতবর্ষে আছে, আর 8.7 লক্ষ কোটি টাকার সম্পত্তি। এটা মানে সেনাবাহিনী এবং রেলের পরে তৃতীয় হাইয়েস্ট, এবং পরিমাপ বলছে যে ভারতবর্ষে যা ওয়াকফ সম্পত্তি আছে তা পাকিস্তানের 3 গুণের পরিমাণ, আয়তনের 3 গুণ ভারতবর্ষে আছে। তাই বলছি যে এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি তো স্বাধীনতার পরে ডে বাই ডে, যখন 95-এ কংগ্রেস সরকার এটা সংশোধনী আনলো ওয়াকফ বোর্ডের, ঠিক আছে, তাদের কমিটি 28টা কমিটি হলো 30টা রাজ্যে, পাওয়ারফুল, তাদের এত এক্সট্রিম পাওয়ার দিয়ে দেওয়া হলো যে পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি শুধু নয়, পৃথিবীর যতগুলো দেশ আছে, কোনো দেশের কোনো ধর্মাচরণকারীদের আর্থিক সংস্থা বা তাদের নিয়ন্ত্রিত বোর্ডের এত পাওয়ার কোনো দেশে নেই। ইভেন মুসলিম কান্ট্রিতে ওয়াকফ আছে, তাদের এত ক্ষমতা দেওয়া হয়নি, তার যেটা আমাদের দেশে দেওয়া হচ্ছে এক্সট্রিম পাওয়ার। যে কাল যদি তোমার এই স্টুডিও যেখানটা আছে সেখানে এসে ওয়াকফ বোর্ড বলে যে এই জমিটা আমাদের 500 বছর আগে আমাদের ছিল, তার জন্য কোনো ডকুমেন্টস দেখাতে হবে না, এই জমিটা তো আমাকে ছেড়ে দিতে হবে, বোর্ডে আছে। আমি বলছি এতে সংবিধানের উপরে, হ্যাঁ আমি বলছি যে এতে অসুবিধা ছিল না, কিন্তু সমস্যাটা হলো এই যে অবাধ স্বাধীনতার ফলে ওয়াকফ প্রপার্টি কিন্তু স্বাধীনতার পরে একের পর এক দখল হলো। আমি বলছি ভারতবর্ষে 49% ওয়াকফ সম্পত্তি 3টে রাজ্যে আছে, টোটাল 100%-এর মধ্যে কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের সবচেয়ে বেশি ওয়াকফ জমি সম্পত্তি দখল হয়ে আছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, বামেদের সময় এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী, তিনি হিসাব কষে দেখিয়েছিলেন 20,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বাম নেতারা দখল করেছে, আমি ক্ষমতায় আসলে সিবিআই তদন্ত করব। উনি করেননি। তোমার মধ্যে আরেকটা জিনিস খেয়াল আছে যে 2017 মহীশূর ফ্যামিলির ওয়াকফ এস্টেট সম্পাদক শাহিদ আলম, সেই শাহিদ আলম আবার টিপু সুলতানের প্রপুত্র। আচ্ছা, তিনি একটা সারা ভারতবর্ষে সব জায়গায় দখল হয়ে আছে, কিন্তু কলকাতায় এত পরিমাণে দখল হয়ে আছে যে তিনি কলকাতা হাইকোর্টে একটা মামলা করলেন যে কলকাতায় যে ওয়াকফ সম্পত্তি দখল হয়ে আছে সেগুলো জরিপ করতে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেন উদ্যোগ নেয়। হাইকোর্ট নির্দেশ দিল, রায় চট্টোপাধ্যায় বিচারপতি নির্দেশ দিলেন, তারপরে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। 2023-এ এসে জানা গেল ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন হাইকোর্টের নির্দেশ মানে আমাদের ফিরাদ সাহেব মানেই নি। আচ্ছা, তারপরে আবার এই শাহিদ দ্বারস্থ হলেন হাইকোর্টে। হাইকোর্ট এবার বলল 1 থেকে 100টা ওয়ার্ড ধরে ধরে জরিপ করে আমাকে রিপোর্ট পাঠান 6 মাসের মধ্যে। আজকে 2024 1 বছর হয়ে গেছে, কোনো কাজ হয়নি। গত কিছুদিন আগে এই শাহিদ বিরক্ত হয়ে
কাজের ধরন দেখে এই যে আদালত নিযুক্ত যে ওয়াকফ সার্ভে কমিশনার, যেটা পুরসভার স্পেশাল অফিসার, তাকে চিঠি লিখলেন যে আপনি কিভাবে কাজ করছেন। টালিগঞ্জে সতীশ মুখার্জি রোডে 12 বিঘা জমি টিপু সুলতানের পরিবারের কবরস্থান সেটা দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা। কবে উদ্ধার করবেন? ওটা এ গ্রেট হেরিটেজ, ক্যান ইউ ইমাজিন? এ গ্রেট হেরিটেজ ওটা। শুধু তাই নয়, সারা ভারতবর্ষে 58,889টি ওয়াকফ প্রপার্টি অবৈধভাবে দখল, 13,000 মামলা চলছে। শুধু তাই নয়, 4,35,000টি সম্পত্তির কোনো হদিশ নেই, মানচিত্র থেকে উড়ে গেছে। যেখানে সাচার কমিটি 2006-এ, জাস্টিস সাচার কমিটি কংগ্রেস সরকার তৈরি করা, তারা দেখিয়েছিল যে ভারতবর্ষে ওয়াকফ প্রপার্টির থেকে যে 12,000 কোটি টাকা ইয়ারলি আসার কথা ছিল সেটা তো আসছেই না, বরং সেটা কমে আসছে মাত্র 200 কোটি টাকা। এখানে যেটা দেখা যাচ্ছে সব থেকে বেশি তো এই ওয়াকফ এই যে আইন বা যে কমিটির হাতে, এতে সব থেকে বেশি নিপীড়ন হচ্ছে কিন্তু মুসলিমরাই। না, তাই তো হবে, স্বজাতি শোষণ। এই যে এই পুরো এন্টায়ার যে কনস্পিরেসিটা ওয়াকফ প্রপার্টি নিয়ে সব রাজ্যে যেটা হচ্ছে, সেটার 99% মুসলিমরাই করছে। মানে সাধারণ মুসলিমরা মানে সব থেকে বেশি ওয়াকফ প্রপার্টির রক্ষণাবেক্ষণে থাকা একাধিক তৃণমূলের সংখ্যালঘু সেলের মাথা মুখ যদি ভবিষ্যতে তদন্ত হয়, এরা সব জেলে যাবে। আমি স্পেসিফিক বলছি, এটা এই রাজ্যের শুধু গল্প নয়, সব রাজ্যে যারা সরকারে থাকে তাদেরই তোষণকারী মুসলিম নেতা, তারা ওয়াকফকে বিশ্বাসঘাতকতা করছে। কারণ তাহলে এই আইনটা যদি হয় আলটিমেটলি তাহলে সাধারণ মুসলিমদের জন্য পজিটিভ একটা জায়গা, একটা ভালো জায়গা চলে আসবে। আমি বলছি যে কি হবে না হবে সেটা টাইম বলবে, কিন্তু সরকার যে প্রস্তাবনাটা এনেছে, যেটা 95-এও তো একটা প্রস্তাবনা এসছে, সেটা বিল আকারে এসছে। এই প্রস্তাবনাটায় কিছু ইনক্লুশনের কথা বলা হচ্ছে, যে এতটা স্বাধীনতা দেওয়া হবে না, ডিস্ট্রিক্ট কালেক্টর থাকবে, সরকার নিয়ন্ত্রণ থাকবে কিছুটা, মহিলা রিপ্রেজেন্টেশন থাকবে, অন্য সম্প্রদায়ের লোক ঢুকবে। শুধু তাই নয়, ওয়াকফ প্রপার্টির থেকে পাওয়া অর্থ এতদিন পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের যে উইডো, অনেক সন্তান রেখে উইডো হয়ে তিনি খাওয়াতে পারছে না, তাদেরকেও দেওয়া হবে অংশীদারিত্ব। এই যে 40টা এরকম অনেকগুলোর মধ্যে 40টা যে সংশোধনী, আমি বলছি এই সংশোধনীটা তো সোসাইটাল আলোচনার মাধ্যমে দেখা উচিত। ধরো ওয়াকফ প্রপার্টিটা তো তৃণমূলেরও নয়, সিপিএমেরও নয়, বিজেপিরও নয়, ওটা চালায় হচ্ছে 28টা অটোনমাস বোর্ড। ওখানে মূলত নন পলিটিক্যাল মুসলিমরা থাকে, অর্থাৎ সোসাইটি। এই সোসাইটির সাথে সে কেন্দ্র সরকার বসুক, বা সোসাইটি বসুক কেন্দ্রের সাথে, যে আমাদের এইসব জায়গায় কিছুটা প্রবলেম আছে, আলোচনা হোক। আমি আলোচনা করব না সেই বিরোধী দলগুলো যারা তাদের রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তাদের দ্বারা দখল করা ওয়াকফ প্রপার্টি উদ্ধার করবে না, হাইকোর্টের নির্দেশ মানবে না, রাজপথে শুধু ভোট ব্যাংকের কারণে রাস্তায় নেমে হুজ্জতি করবে, এটা তো হতে পারে না। না, ভোট ব্যাংকের কারণে যদি হয়, তো যাদের কাছ থেকে ভোট নিচ্ছে আলটিমেটলি তারাই তো সব থেকে বেশি নিপীড়িত হচ্ছে। এই নিপীড়নটা যদি তারা বোঝে, আমি বলছি তোমার চ্যানেলের মাধ্যমে, যে সংখ্যালঘু ভাইয়েরা যারা এই ওয়াকফ প্রপার্টি দখল হয়ে যাওয়ার ভয়ে বিভিন্ন দল, তথাকথিত সংখ্যালঘু দরদি দলের পাশে এসে রাজপথ কাঁপিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজ্যের, তারা একবার ভাবুন এর পিছনে আরেকটা কৌশলও লুকিয়ে আছে সেই শাসকদের। এক তো আপনারা ভোট ব্যাংক, ধর্ম সংরক্ষণ আপনাদের ভোট ব্যাংক করে রেখেছে। দ্বিতীয়, এই দলগুলো ভয় পাচ্ছে যদি এই সংশোধনী বিলটা কোনো কারণে চলে আসে, তাহলে তাদের যে রাজ্যে তাদের নেতারা সম্পত্তি দখল করে বছরের পর বছর করে খাচ্ছে, তার ভাগটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন নির্বিশেষে সবাই কামিয়ে নিচ্ছে তাদের নেতারা, সেটা না বন্ধ হয়ে যায়। এই কারণে এরা রাস্তায় নামছে, দোকানদারি বন্ধ হয়ে একদম। নাহলে জোহরা বেগম, টিপু সুলতান পরিবারের সদস্য, তার 29টা প্রপার্টি লুট হয়ে গেছে, কে উদ্ধার করেছে কি? কত না আমরা মুসলিম দরদি, কত না মুসলিমদের জন্য করছি, আমাদের রোহিঙ্গাদের ঢুকতে না দিলে হাউমাউ করে কাঁদে আমাদের একটা শ্রেণীর নেতা। তাদের এই যে ঘরের সামনে যে দরিদ্র মুসলিমরা ডিপ্রাইভ হচ্ছে তাদের প্রপার্টির থেকে, সেটা নিয়ে কোনো অ্যাকশন দেখেছ? আছে কি? একটাও নেই। অর্থাৎ আমার তথাকথিত সেই দুধেল গাই বানিয়ে রাখতে চাই এদেরকে, যে ঠিক বামেদের সময় সাচার কমিটির রিপোর্ট বলছে যে বামেরা ঘোষিত সংখ্যালঘু দরদি সরকার, 34 বছরে ওরা সবথেকে বেশি এত ভালোবেসেছে মুসলিমদেরকে, যে মুসলিমদের এখানে অবস্থা এতটাই শোচনীয়, হ্যাঁ, যে 1%ও সরকারি চাকরি করতো না। অথচ দাঙ্গা পীড়িত বিজেপি শাসিত গুজরাট, সেখানে ওদের সরকারি চাকরিতে অংশগ্রহণ সাচার কমিটি বলছে উল্লেখযোগ্য 10%-এর কাছাকাছি। এইটাই হচ্ছে
তোষণ হচ্ছে শোষণের নামান্তর, সোশ্যাল সায়েন্সে যেটা বলে, সেটাই আবার প্রমাণিত। এবার একটু বাংলাদেশের প্রসঙ্গে একটু ঘুরব আবার। সেটা হচ্ছে এই যে বাংলাদেশে এখন চারদিকে যে এই যে সংখ্যালঘু, যে কোনো ক্ষেত্রে হিন্দু, সেখানে বৌদ্ধ, সেখানে জৈন, প্রত্যেকেই সেখানে কিন্তু নিপীড়িত হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী আমি মানে হিন্দুদের মধ্যে সেই ধরনের আন্দোলন কিন্তু এখানে দেখতে পেলাম না। দুদিন আগে যেমন ধরুন আমি আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃপ্রণোদিতভাবে, তো সেখানেও তো কোথাও না কোথাও মায়ের কোল খালি হচ্ছে, কোথাও না কোথাও সেই লোকগুলোর মানে বিনিদ্র রাত্রি জাগছে নিজের সম্পত্তি, নিজের সংসারকে, সমস্ত কিছুতে। তো সেখানে সেই আন্দোলন কেন আমরা দেখতে পাচ্ছি না? না, আমি বলছি এটা হবে না। আমি কেন বলছি যে এখানে ভাবনা চিন্তাগুলো যদি আমি জাহির করতে যাই, এখন মনে হবে কমিউনাল কথাবার্তা বলছি। কোন যুগে হিন্দু বাঙালি সচেতন ছিল? খুব সোজা বাংলায় বলি, বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাব ভাগ হয়েছে, ব্রিটিশদের যেটা অভিলাষা ছিল পূর্ণ হয়েছে। পাঞ্জাব নিজেকে শুধরে নিয়েছে, সামলে নিয়েছে, কারণ তাদের জাতিসত্তাটা, পাঞ্জাবি জাতিসত্তাটা মারাত্মক ছিল। অথচ তারা আফটার ডিভাইডেশন তাদের আরেকটা বড় প্রবলেম হয়েছিল খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর তাদের উপরে চাপা, যেটা বাংলার হয়নি। কিন্তু বাঙালি হিন্দু যেই পাঠটা, শ্যামাপ্রসাদ মুখার্জি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গোপাল পাঠার অদম্য চেষ্টায়, কিয়দংশের আরও কিছু নেতার যে এই অংশটা আমরা পেয়েছিলাম, আমরা কি তার মানটা রাখতে পেরেছি? আমাদের কি বাঙালি জাতীয়তাবোধটা এখনও কনসলিডেটেড আছে? আমি এত বড় ঘটনা দিনের পর দিন হচ্ছে, বাঙালি রাজপথে কোথাও নেই। বাঙালি কিউবায় যখন ঝামেলা হয়, বাঙালি রাজপথে নামে, আমি বলছি ওয়েলকাম, হ্যাঁ তো এটাই তো ঠিক। কিন্তু বাঙালি যখন তারই রক্ত, তারই সংস্কৃতি, তারই আত্মা, এমনকি অনেক বাঙালি ওখান থেকে রাতের অন্ধকারে পালিয়ে এসেছে, আসতে বাধ্য হয়েছে, যাদের অনেক আত্মীয় এখনও ওই পার বাংলায় আছে, তারাও মার খাচ্ছে পড়ে পড়ে, তারা সেকেন্ড ক্লাস নাগরিক ওখানটা। তাদের জন্য বাঙালির কর্তব্যটা কোন জায়গায় দাঁড়িয়ে যে তারা, আপনি যান ক্যামেরাটা নিয়ে, বাংলাদেশে কি হচ্ছে, একটা বড় অংশের হিন্দু বাঙালি এপারের, যারা ওখান থেকে প্রায় ঘাট ধাক্কা খেয়ে এসছে, তারা উদাসীন, জানে না, জানতে চায় না। আলোচনা করলে ভাবে আমি সাম্প্রদায়িক তকমা পেয়ে যাব। বলছি এই যদি আত্মিক টান থাকে, আমি আত্মসমালোচনার জায়গাটায় প্রথম আসলাম। দ্বিতীয় হচ্ছে, এপার বাংলায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের যে পলিটিক্যাল কাউন্টার পার্টটা, তাদের ভূমিকাটাও কিন্তু একটা শোচনীয়। আমি বলছি দীর্ঘদিন কংগ্রেস ছিল, তথাকথিত সেকুলার, দীর্ঘদিন 34 বছর বামেরা ছিল, সেকুলারিজমের সংজ্ঞাটাই ভুলভাল ব্যাখ্যা দিত। বর্তমানে যে অঙ্গে আসীন হয়েছে তৃণমূল কংগ্রেস, তাকে তো তার কথা আলোচনা না করলেই বোধহয় ভালো আপনার এখানটা, যে তার যে একচোখা হরিণের দৃষ্টিকোণ, কালকে আইএসএফের মতন মুসলিম ধর্মভিত্তিক সংগঠন যদি রাজপথে নামতে পারে ওপার বাংলার হিন্দুদের জন্য, তাদের মন কাঁদে। বাংলাদেশ কমিশনারেট ঘেরাও করে ফেলেছে। তাহলে সেই বামেরা কোথায়, যারা প্যালেস্টাইন নিয়ে কলকাতা অচল করে দেয়? সেই তৃণমূল কোথায়, যারা সিএ, এনআরসি, রোহিঙ্গা থেকে শুরু করে জয়েন্ট ইন্টেন্স, কেন্দ্রেরটা মানি না, ওয়াকফের নিয়ে আমি আলাদা বিল করব, তাদের নেত্রী একটা বিধানসভায় ছোট্ট প্রেস কনফারেন্স করেছে। আমি যে তিস্তা জল চুক্তি ভারতবর্ষের আভ্যন্তরীণ ইস্যু, ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের, সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করতে হয়েছিল। রোহিঙ্গা ইস্যু ভারতের একদম সেন্ট্রালের সিদ্ধান্ত, সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়েছিল। 3 তালাক বিলটা পাশ করার আগে এই কলকাতার বুকে যদি সুলতান আহমেদ থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রিসভার সিদ্দিকুল্লাহ, তারা জনজোয়ার এনে সরকারের মুন্ডুপাত করে থাকতে পারে, তাহলে আজকে ওর উপারে এত শত সংখ্যালঘু নিধনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে এটা কেন্দ্রের ব্যাপার। তাহলে এই আগেরগুলোও তো কেন্দ্রের ব্যাপার ছিল। দ্বিতীয়, 21শে জুলাই মঞ্চ থেকে তো তিনিই বলেছিলেন ওপারে নির্যাতিত যারা আছে তারা আমার এখানে আসতে চাইলে আসতে পারবে। সেক্ষেত্রে ধরুন একটা জায়গায়, আজকে ধরুন আমার একটা ঘর, আমার ঘরে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের মানুষ থাকেন, আমাকে তো আমার ঘরটাকে নিয়ে তো থাকতে হবে, আমি তো আমার সংসারটাকে তো আমি নষ্ট করতে পারবো না।
আমি চাই সবাই এখানে আমার সংসারে যারাই রয়েছে প্রত্যেকেরই উন্নতি হোক, কিন্তু তার পাশাপাশি এটাও আমাকে দেখতে হবে যে বাইরের আঁচ আমার সংসারের মধ্যে এসে আমার একে অপরের সাথে যাতে যুদ্ধ না করে বা লড়াইটা না করে, সেটার দিক থেকে তো আপনার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভেবেছেন বা যেই জায়গাটাতে ভেবেছেন সেটা তো ঠিক। কারণ এখানে তো ধরুন মুসলিম অধ্যুষিত মানুষের সংখ্যা বা নন মুসলিমের সংখ্যা অনেক বেশি, এমন এমন জায়গাতে রয়েছে যেখানে মুসলিম অধ্যুষিত সংখ্যা বেশি, সেখানে যদি কোনো কারণে এর আঁচ এসে পড়ে তাহলে তো আলটিমেটলি তো রাজ্যের ক্ষতি হচ্ছে। আচ্ছা, আপনি এ রাজ্যে বলুন তো কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে যে ভারতের জাতীয় পতাকা বাংলাদেশে অপমানিত হলে তারা সেটা নিয়ে যদি কোনো রাষ্ট্রনেতা মমতা ব্যানার্জি কথা বলেন তাহলে মুসলিম ভোট আপনার থেকে সরে যাবে এদেশের? কারণ এদেশের যে মুসলিমটা আছে সেও ভারতকে ভালোবাসে, পতাকাটাকে ভালোবাসে। আচ্ছা বলুন তো এখানে কোন মুসলিম ভোট আপনার থেকে সরে যাবে যদি ওপারের কোনো একটা হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার হয়, সেই কথাটা যদি কেউ এপারের কোনো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এ করে? সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রীও সেইভাবে বলছেন না। হ্যাঁ, আমি তো প্রথমেই শুরুতে বললাম ভারত সরকারের ভূমিকাটা ভয়, কারণ হচ্ছে সহনশীলতার একটা ব্যাপার থাকে। তো না, এটা সহনশীলতা নয়, এটা হচ্ছে দূরদর্শিতার অভাব, চুপচাপ থেকে মজা দেখার। আমি বলছি আয়রন লেডি যদি পেরে থাকেন তার অজস্র ভুল ছিল না, তার তো বিদেশ নীতি তো বিশাল বড় একটা ব্লান্ডার ছিল। কংগ্রেসের প্রথম থেকেই বিদেশ নীতি ভুল, তিব্বত নিয়ে তাদের বিদেশ নীতি ভুল, নেপাল নিয়ে ভয়ানক ভুল। তারা আন্দামানের একটা পার্ট দিয়ে দিল মায়ানমারকে, ভুল। সেই মায়ানমার আবার চায়নাকে দিল। আমি বলছি তারপরেও, এবং সেটা আবার ইন্ডিয়ার ক্ষেত্রে থ্রেট হয়ে গেল। আবার আরেকটা বড় সিদ্ধান্ত যে তখন যখন জেনারেল ইয়াহিয়ার নেতৃত্বে বড় ফোর্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে লার্জেস্ট ফোর্স যখন ভারতের কাছে সারেন্ডার করলো, ইন্দিরা গান্ধী যদি এই কথাটা বলতো পাকিস্তানের শীর্ষ নেতাকে যে আপনাদের একদিনের খাওয়ার পয়সা নেই, আপনারা যুদ্ধ টানতে পারবেন না, পাক অকুপাইড কাশ্মীর ক্লিয়ার করুন, আমি সেনা দিয়ে দেবো। ঠিক বাংলাদেশের মুজিবরকে ভারতে আশ্রয় দিয়ে যখন কেয়ারটেকিং সরকার চালাচ্ছে, তখন ইন্দিরা গান্ধী যদি তাকে বলতো যে আপনি সরকার বানান কিন্তু ওখানকার ধর্মীয় সংখ্যালঘুদের জন্য রংপুর, চিটাগাঁওয়ে অটোনোমাস ইলেকটোরাল আনুন, যাতে ওরা আপনাদের ভিতরে থেকেও বাংলাদেশকে ভাগ না করেও ভিতরে থেকেও স্বশাসন নিতে পারে, এনজয় করতে পারে। ভারতে নেই, দেখুন সেভেন সিস্টারে, অলমোস্ট সেভেন সিস্টারে প্রত্যেকটা জায়গায় অটোনোমাস কাউন্সিল আছে, আদিবাসী অসমে আছে, ত্রিপুরায় আছে, দুটো জেলা নিয়ে বাংলায় দাবি উঠছে অটোনোমাস। ফলে এটা যদি হতে পারে তাহলে এই যে ভুল বিদেশ নীতিগুলো, এটার মাসুল গুনছি আমরা, সে তো প্রচুর আছে। তাহলে আজকে মোদিও তো চুপচাপ থেকে একই বিদেশ নীতি ভুলটা করছে, একই ভুল করছেন এদেশের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির বিরোধী নেতারা করছেন, যে তাদের আভ্যন্তরীণ ভিতর। সেক্ষেত্রে কোথাও না কোথাও এটা আমার জাস্ট জানার কোয়েশ্চেন, এটা কি বৃহত্তর বা বৃহৎ পরিসরে কোনো কূটনৈতিক কোনো ব্যাপার যার জন্য কিছুদিন ওয়েট করা বা সমস্ত কিছু দেখা বা এগিয়ে গিয়ে কোনো কিছু না করা, এটা হতে পারে। কিন্তু আমি বলছি যে আপনি কূটনীতিতে এতটাই দেরিতে শুরু করবেন না প্লিজ, যে মাত্র 1.5 কোটি হিন্দু তারাও ভ্যানিশ হয়ে যায় মানচিত্র থেকে, তখন আপনার এই কূটনীতির কোনো মূল্য থাকবে না। ভারত অলরেডি লেটে শুরু করেছে, আজকে অগস্ট মাস থেকে এই ধরনের তাণ্ডব চলছে, নিধন চলছে সংখ্যালঘুদের। ভারত আজকে একটা প্রেস কনফারেন্স করেছে 3-3.5 মাস পরে। এটা কি আপনার মনে হয় খুব সুস্থ কূটনীতি? এটা মনে হয় আপনার? না, সেক্ষেত্রে তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি ভারতবর্ষের পরিসরে দেখেন, আজকে শ্রীলঙ্কা বলুন একদিকে ধরুন নেপাল মোটামুটি চায়না ঘেঁষা হয়ে গেছে, পাকিস্তান তো ছেড়েই দিন, এদিকে বাংলাদেশ যতটুকু বন্ধু রাষ্ট্র ছিল সেটাও গেছে। তার মানে ভারতবর্ষ চারদিক থেকেই কিন্তু শত্রু বেষ্টিত হয়ে গেছে, এটা ভাবার কোনো জায়গা নেই। মলদ্বীপ যে ছোট একজন, সেও পর্যন্ত তার ইয়ে হয়ে গেছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে সময়কে সময় দেওয়াটা একটা বড় কথা নয়? না, দেখুন জিও পলিটিক্সে চায়নার প্রভাব এই সরকারগুলোকে ভারত বিদ্বেষী করে তুলেছে। হ্যাঁ, করেছে। আপনি যদি হিসাব করে দেখেন, চায়না এদের ঋণ দেয়, খাওয়ায় না, ভারত এদের খাওয়ায়। তাহলে আমি বলছি চায়নার অবস্থানগত আর ইকোনমিটা এখানে একটা বড় অ্যাসোসিয়েশন নেয়, কিন্তু এই মুহূর্তে চায়না যেভাবে ইন থ্রেট ইকোনমিতে, সেকেন্ড আমেরিকা যেভাবে এশিয়ার এই কাউন্টার পার্টটায় ঢুকছে, তাতে চায়না আগামীতে এই জায়গায় থাকবে না। ইটস আ গোল্ডেন টাইম ফর ইন্ডিয়ান ফরেন পলিসি, যে চায়না যেহেতু অনেকটাই এই মুহূর্তে দুর্বল, ব্যাকফুটে, আপনারা নাও মুভ, আপনি এশিয়ার এই দুটো উপদ্রুত দেশ পাকিস্তান বাংলাদেশে পেনিট্রেট করুন।
এদের এই উপদ্রব যদি জারি থাকে, পাড়ায় কারো বাড়িতে আগুন লাগলে দেওলটিও রক্ষা পায় না, আপনিও রক্ষা পাবেন না। ভারতকে এটা বুঝতে হবে। ফলে আপনি এতটাও ধীরে এগিয়েন না যাতে আপনার ঘরে আগুনটা লাগে। কারণ আমি বলছি যে চীনের ফর্মুলাটা কি, চীন ঋণ দেয়, তারপরে ঋণ শোধ করতে না পারলে ওই জায়গাটা তার হয়ে যায়। এটা নেপাল জানে, শ্রীলঙ্কা, কাঙ্গাল শ্রীলঙ্কা জানে, বাংলাদেশের পাকিস্তান তো জানেই, বাংলাদেশ তো জানেই, পাকিস্তান জানেই, আফ্রিকার দেশগুলোও জানেন। এর হারে টের পাচ্ছে, এরা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি দশা, এরা পরীক্ষিত। আবার এরাও জানে যে ভারত যদি চিকিৎসার জন্য ভিসাটা না দেয়, চালটা না দেয়, আলুটা না দেয়, বাংলাদেশ এক সপ্তাহ পরে গৃহযুদ্ধ লেগে যাবে খাদ্যের জন্য, তখন এই ধর্ম মাথায় উঠে যাবে। তাহলে ভারত কেন বিদেশ নীতিতে সারা পৃথিবীর মঞ্চে একটা জায়গা তৈরি করছে না? দ্বিতীয়, আজকে তো একজন নোবেল লরিয়েট ওদের মাথায় বসে আছে নাকি? আপনার পুরো খেয়াল আছে? রোহিঙ্গা নিধনের জন্য সুকির নোবেল পুরস্কারটা কেড়ে নিয়েছিল নোবেল কমিটি। ভারত মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে অ্যামনেস্টি ফোরামের পার্ট হয়ে জেনিভা কনভেনশনে ভারতের সই আছে, বাংলাদেশ আছে। ইউএন কেন কথা বলছে না? কোনো কিছু নেই, না চাইলে মাও দুধ দেয় না। ভারত ইউএনএ কি তুলেছে? না। শ্রীলঙ্কায় যখন তামিল হিন্দুরা নিধন হচ্ছে, তামিলের সমস্ত পলিটিক্যাল পার্টি, শত্রু মিত্র সবাই মিলে এক ফ্লোরে তামিল জাতীয়তাবোধের ফেভারে কথা বলেছিল। ঠিক, ওরা দরজা খুলে দিচ্ছিল, ওয়েলকাম। বাঙালি যদি ঘরে এই একতা না দেখাতে পারে, কেন্দ্র এগোবে না। আর কেন্দ্র যদি না মুভ করে, ইউএনএ খায় না মাথায় দেয়, ইউএনএ ওই স্টেটমেন্ট দেওয়া ছাড়া কিচ্ছু করবে না। আপনাকে মুভটা করতে হবে। তার জন্য কি আমরা বাঙালি হিসাবে অনেকটা দায়ী যে আমাদের কথা কণ্ঠ আমরা সেই জায়গাটাতে চড়াতে পারছি না? রসুন সন্ধ্যায় বাঙালি এখন চর্যবৃত্তি নিয়ে আলোচনা করে। বাংলাদেশে তার কাউন্টার পার্ট, তার আত্মীয় স্বজন, তার রক্তের সম্পর্কের ভাই, একই ভাষা একই সংস্কৃতির ভাই, রবীন্দ্র নজরুল চর্চার ভাইটি কতল হয়ে যাচ্ছে, বাঙালির বইয়েই গেছে। না, সেক্ষেত্রে কি এপার বাংলা ওপার বাংলার বাঙালির মধ্যেও কি একটা রয়েছে, একটা কোথাও না কোথাও একটা টানের অভাব রয়েছে? বরাবরই আছে। যারা প্রপার, যারা এপার বাংলার একদম প্রথম থেকে, আমরা যারা চলিত ভাষায় যাদের ঘটি বলি, ধরুন বাঙাল, এই যে ঘটি বাঙাল যে সম্পর্কের যে জায়গাটাতে, কোথাও কি এই জায়গাটাও কি কাজ করছে যে সেই টানটা অনুভব করছে না? না, আপনি একদম সঠিক বলেছেন। বাঙালি কোনোদিনও সেই টানটার অনুভব করে না। আজও বাঙালি রাস্তায় নেই। আজকে যে ছুটির দিন, কাল ছুটির দিন, বাঙালির সকল ছুটির দিন। বাঙালি তো একটা আন্দোলন করতে পারতো, চলো ভাই হিন্দু মুসলমান নির্বিশেষে 10 কোটি বাঙালি আমরা আজ ওপার বাংলার বাঙালিদের পাশে দাঁড়াই। করেছি কি? ফেসবুক সর্বস্ব দুটো স্টেটমেন্ট দেওয়াটা একটা জাতির জাগরণ নয়। অবশ্যই, ঠিক আছে। এবার পলিটিক্যাল বাঙালি, আমি যদি সোশ্যাল বাঙালি থেকে পলিটিক্যাল বাঙালি উত্তরণ করি, তারা তো আবার ভোট ব্যাংকের ওই যে প্রতি 3টে ভোটার পিছু একটা ভোট আছে, আমার ভয় যে ওরা যদি খেপে যায়। আমি বলছি এই যে তথাকথিত সেকুলাররা, তারা ভুলে যায় যে ইসলামিক ধর্মভিত্তিক টেররিজম আর ইসলাম এক নয়। এরা ইসলামিক টেররিজমের প্রতিবাদ করতে ভয় পায়, কারণ এরা জানেই না যে ইসলাম ওর থেকে আলাদা। কোনো একটা ধর্মের টেররিস্ট পার্ট আর সেই মূল ধর্মটা এক নয়। ইসলাম আর ইসলামের টেররিস্ট পার্টটা এক নয়, মৌলবাদী এক নয়। তো এখানেও তো আরেকটা শ্রেণীর কথা এখানে আসছে, যে শ্রেণীর প্রায় 60 to 70% ওপার বাংলা থেকে তাদের ভিটেমাটি ছেড়ে এসেছে, সেটা হচ্ছে বাঙালি বুদ্ধিজীবী। তো সেই বুদ্ধিজীবী আজকে যারা বেঁচে রয়েছেন, সেই সব বুদ্ধিজীবী তাদের 60%ই ওপার থেকে তাড়া খেয়ে আসা এখানে। তো তারা কেন আজকে রাস্তায় নামছে না? শুনুন, তারা মার্ক্সবাদ মনে রেখেছে, তারা তাদের পাড়াটা মনে রেখেছে, উঠোন মনে রেখেছে। আমাগো একখান দেশ ছিল, দেশে একখান পুকুর ছিল, পুকুরের মধ্যে কুকুর ছিল, মাছ ছিল, হাত চোবাইয়া খাইতাম, সব তাদের মনে আছে। শুধু মনে নেই কী কারণে তারা পালিয়ে এসছে, ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে যে এই একটা অদ্ভুত জরাগ্রস্ত জাতি, যে তার ইতিহাসটা ভুলে যায়। নারে নীরশ্রী চৌধুরীকে লিখতে হয় না যে আত্মবিস্মিত বাঙালি, তাই তো? সে এই জাতি, যে জাতির ওখান থেকে তারা খেয়ে এসেছে জ্যোতিবাবুও। হ্যাঁ, জ্যোতিবাবু ওখানে বসে থেকে বিপ্লব করেননি, এখানে বসে বিপ্লব করতে হয়েছে। ঠিক আছে, ওখানে পারেননি বিপ্লব করতে। কমরেড হেমাঙ্গ বিশ্বাস এত লড়াই করেছে ইসলাম মুসলিমদের জন্য, আত্মনিয়ন্ত্রণের দাবিতে একটা দেশ চাই।
সেই হেমাঙ্গ গভীর রাতে কমরেড হেমাঙ্গ বিশ্বাস পালিয়ে এসে গণনাট্যের হেমাঙ্গ কলকাতায় গিয়ে আক্ষেপ করে লিখেছিল হবিগঞ্জের জলালি আজকে ডানা ভেঙে কলকাতায় পড়লো, গানটা বিখ্যাত গান। আচ্ছা, প্রমথনাথ বিশি, বিখ্যাত সাহিত্যিক প্রমথনাথ বিশি, তিনি লিখলেন এপার বাংলায় পালিয়ে এসে গভীর রাতে যে আমিন ভালো জমিন ভালো, ভালো শহর ঢাকা, তার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। অর্থাৎ ওখানে এই সব প্রত্যেকটা পলিটিক্যাল হুজ্জতি হয় হিন্দু পল্লীটাকে দখল করার জন্য। আচ্ছা ছেড়ে দিন, আমি অনেক বকবক করছি। আমি বলছি যে ঠিক ইয়েতে আমি ঢাকার বলছি, ঢাকাতে হিন্দু পল্লীতে দেওয়ালের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে হিন্দুরা দেখছে যে দেওয়ালের মধ্যে লিখে গেছে মৌলবাদীরা, সে 60-এর দশক 50-এর দশকে, যে একটা দুটা হিন্দু ধর সকাল বিকাল নাস্তা কর। এটা কি ওপার থেকে পালিয়ে আসা হিন্দুরা ভুলে গেছে কি করে আপনি বলুন বুকে হাত দিয়ে? সেটাই তো সব থেকে বড় কথা, যে এই যে বিস্মিত জাতি, আজকে বিস্মিত জাতি যদি এখানে আন্দোলনটা না করে, যদি ভারত সরকারকে না বোঝায় যে ব্রিটিশ বর্বরতার আমরাও একটা বলির পাঠা হয়েছি, তাহলে ভারত সরকারের ঠেকা পড়ে আছে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বাঙালি হিন্দুদের কি হয়েছে তা নিয়ে দেখার। আজকে বিজেপি আছে তাই কিছু হিন্দুত্ববাদী দল নামে পরিচিত চিৎকার চেঁচামেচি করছে। কংগ্রেস বা অন্য সরকার থাকলে এটা নিয়ে একটা প্রেস কনফারেন্সও শুনতেন না, কিছু শুনতেন না। নাহলে ইন্দিরা গান্ধী ওই সময় বাংলাদেশ স্বাধীন করে ওটাকে ইসলাম কান্ট্রি করার জন্য ছেড়ে দিত না, ওখানে হিন্দুদের স্বার্থ দেখার জন্য একটা পাঠ করে দিত। বা এইটা বলতো না শেখ মুজিবরকে যে তোমার বাংলাদেশ স্বাধীন করার প্রাক্কালে যে কোটি কোটি হিন্দু এখানে এসে শরণার্থী হয়ে ঢুকেছে, যুদ্ধ শেষ, তুমি স্বাধীন বাংলাদেশ তৈরি করেছো, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেখানে এবার এদের যেটা শত্রুর সম্পত্তি ফিরিয়ে দাও, এই হিন্দুদেরকে তুমি ফিরিয়ে নিয়ে দাও। ইন্দিরা গান্ধী এটা বলেননি, কিন্তু ইন্দিরা গান্ধীও চেয়েছিল ওটা ইসলামের জন্য একটা স্টেট হোক। আর এখানকার ওখানে কথাটা বললে খারাপ লাগে আপনাকে শুনতে? আমরা বড় বড় কথা বলি আয়রন লেডি আয়রন লেডি, তার পলিসি কোথায় ছিল? যে হিন্দুদের, যে হিন্দুরা পালিয়ে এসেছে 71-এর যুদ্ধে, তারা কিন্তু আর ফিরে যায়নি ও দেশে, কারণ তিনি শেখ মুজিবরকে এটা বলতে পারেনি, প্রেশার দিয়ে করাতে পারেননি যে হিন্দুদের ফিরে যাওয়ার জন্য জমিটা রিটার্ন করুন, পারলে ওদের জন্য আলাদা অটোনোমাস দিন। করেছে কি? এই যে হিস্টোরিক্যাল ব্লান্ডার, এইটার খেসারত দিচ্ছে বাঙালি। না, সেই সময় ইন্দিরা গান্ধী ওপার বাংলা থেকে যারা এসেছিলেন তাদের একটা বিরাট অংশকে আন্দামানে ইয়ে করেছিলেন। আমি বলছি তো, তাতে কি তাদের খুব ভালো হয়েছে? উল্টে তাদের কি হয়েছে, আজকে তাদের জনজীবন অত্যন্ত খারাপ জায়গা রয়েছে। কেন আমরা সুন্দরবনের ইয়েতে দেখিনি আমরা? আমি বলছি ইন্দিরা গান্ধী কি তাহলে হিন্দু বাঙালিদের জন্য কিছু করেছে? কারণ আপনার জন্য তখনই লোকে করবে যদি আপনি আপনার জন্য কিছু ভাবেন। হিন্দু বাঙালিরা হচ্ছে পৃথিবীর সবচাইতে বিস্মিত জাতি, নিজেদের জন্যই ভাবে না। মরিচঝাপি হয়েছে, হ্যাঁ মরিচঝাপি হয়েছে। জ্যোতিবাবু লবণ জল ঢুকিয়ে দিয়েছেন, খুঁচিয়ে মেরেছেন, ঠিক আছে? শুধু মরিচঝাপি কেন, দণ্ডকারণ্য হয়েছে। আমি বলছি এগুলো কেন করতে পেরেছে? আমরা ঘুমন্ত জাতি, ফলে আমরা আমাদের জন্য কিছু ভাবি না। ফলে ইন্দিরা গান্ধী কেন ভাববে, মোদি কেন ভাববে, মমতা কেন ভাববে, জ্যোতিবাবু কেন ভাববে আমাদের কথা? বুঝতে হবে এটা। আর কেনই বা ভাববে ইউনুস খান, হাসিনা, বঙ্গবন্ধু? আমি বলছি এদের কাউকে দোষ দিবেন না। সোশ্যাল বাঙালি হিন্দু যদি এইভাবে ঘুমন্ত থাকে, শীত ঘুমে আচ্ছন্ন থাকে সারা জীবন, তাহলে আমাদের অস্তিত্ব এবার পশ্চিমবঙ্গেও আমরা থাকবো না। বাংলাদেশে একজন অতি বিপ্লবী নেতার কথা বলি, পিনাকি ভট্টাচার্য। আহা, তিনি তো বোধহয় ফ্রান্সে থাকেন, থেকে প্যারিসে থেকে সেখান থেকে প্রত্যেক দিন হিন্দুদের এগেনস্টে প্রচুর 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 মন্তব্য করেন। কেন? হ্যাঁ, মানে সেই জায়গাটা কোথায় তৈরি হচ্ছে তার এই আনরেস্টনেস কেন হিন্দুদের ওপর? না দেখুন, উনি হিন্দু নন, আচ্ছা, উনি পলিটিক্যাল হিন্দু। কীরকম? বাংলাদেশে বা এদেশেও দেখবেন যে অনেক মৌলবাদী দলে অন্য ধর্মের একটা লোককে বসিয়ে দেওয়া হয়েছে। ওটা তিনিও বসেছেন, কারণ তিনি ওসব মেনে নেওয়ার শর্তেই বসেছেন, এবং ওই মৌলবাদী দলটাকে বোঝাতে হয় যে দেখেছো আমরা অন্য ধর্মের লোককেও বসিয়েছি। পিনাকি বাবু হিন্দু, তিনি আর কোনো ধর্ম পাল্টাননি। পিনাকি বাবু হিন্দুর চাইতে আগে হচ্ছে তিনি মাখন খাওয়া একজন নেতা। এই যে কথাটা হিন্দুদের এগেনস্টে একটা হিন্দুকে সামনে এনে কথা বলতে দেওয়া, তার এগেনস্টে কথা বলা, তাতে যে আন্তর্জাতিক মঞ্চে ইউনিশ সরকার বা মৌলবাদীরা জাস্টিফাই করছে, দেখেছো হিন্দুরাই তো হিন্দুদের এগেনস্টে বলছে। হ্যাঁ ঠিক ঠিক। এই মঞ্চ করার জন্য পিনাকি বাবু কত শত কোটি টাকা পেয়েছেন সেটা আমার আপনার বুঝতে অসুবিধা লাগে না? আমরা এখানকার আইএসএফ এর নেতাকেও দেখেছি একজন হিন্দু, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ,
সেই হিন্দুর মুখ দিয়ে মুসলিম মৌলবাদীদের কথা যখন বলা হয় তখন অনেকেই ভাবে ধর্মপ্রাণ হিন্দুরা, ও একজন তো হিন্দু বলছে, তার মানে ভিতরে কোনো খারাপ কিছু নেই, নাহলে হিন্দু বসে থাকে কী করে। এটা ট্যাকটিস, কৌশল। এই কৌশলই পিনাকির। পিনাকি যদি ধর্ম চেঞ্জ করে নিয়ে থাকে, নামটাম পাল্টে নিয়ে থাকে, সেটা খবর নিন আপনারা। কিন্তু পিনাকি আপাতত হিন্দু, আচ্ছা, প্রকাশ্য হিন্দু। স্টেটমেন্ট দিয়ে তিনি এইসব স্টেটমেন্ট যখন দিচ্ছেন, প্যারিসে বসে থাকছেন, আপনার যদি ক্ষমতা থাকে প্যারিস থেকে নেমে, বিদেশ থেকে নেমে বাংলাদেশে যান, গ্রাসরুট লেভেলে হিন্দুদের অবস্থাটা কী 7-8 দশকে স্বাধীনতার পর থেকে আজকে কী অবস্থায় আছে তারা, 3rd ক্লাস 2nd ক্লাস নাগরিক, সব জানেও পিনাকি। কিন্তু বললে যে তার টাকাটা আসবে না, না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের আন্ডারে যে ঘটনাগুলো ঘটছে, তাতে কি আবার নতুন করে আনরেস্টনেস তৈরি হচ্ছে বাংলাদেশিদের মধ্যে? বাংলাদেশ বিকাম আ পাকিস্তান। আচ্ছা, মিলিয়ে নেবেন, যদি এই চলতে থাকে পাকিস্তান হয়ে যাবে, তারপরে সিরিয়া হবে। আজকে বাংলাদেশে পাকিস্তান করতে গিয়ে হিন্দু শূন্য করার মেকানিজম শুরু হয়েছে, কাল হিন্দু শূন্য হবে, তারপরে যখন হিন্দু থাকবে না তখন নিজেরা নিজেদের মারবে, শিয়া সুন্নিকে মারবে, সুন্নি শিয়াকে মারবে, যেটা সিরিয়াতে হচ্ছে, অন্য স্টেটগুলোতে হচ্ছে, লেবাননে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে এইটা পরের স্টেপ। কিন্তু কোনোটাতেই ভারত সুরক্ষিত থাকবে না, ভারত কিন্তু জ্বলবে। কারণ ভারত তার প্রতিবেশী দেশে এইটা দেখলে পরে চুপচাপ যদি এরকম হাত গুটিয়ে থেকে ভাবে আমার কি, আমি তো সীমানা লক করে দিয়েছি, না, আঁচ আসতে বাধ্য, তার আসবেই আসবেই। সোভিয়েত বাঁচেনি মুসলিম মৌলবাদীদের হাত থেকে, এখানেও তাই হবে। এখন একদিক থেকে জঙ্গি আসছে, তখন দুদিক থেকে আসবে। হ্যাঁ, শুধু আসবে না, জিও পলিটিক্সে ডিস্টেবিলিটি আনবে, ভারতের ইকোনমিকে করবে, বিভিন্ন ধরনের জাল নোট ঢুকবে, অস্ত্র ঢুকবে। আর ভারতের ভিতরেই তো স্লিপার সেল ঢুকে পড়েছে, ভারতের সেনাবাহিনী থেকে ভারত সরকারের বলছে যে প্রচুর পাকিস্তানি বাংলাদেশি জঙ্গিরা নাম ভারিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, প্রচুর। কলকাতার বুকে মুজাহিদ্দিন 2 দিন পর পর ধরা পড়ে, হ্যাঁ 2 দিন পর পর মা ফ্লাইওভারের উপরে ধরা পড়লো। কোথেকে আসছে তারা? কারণ আমাদের 2216 কিলোমিটারের যে পশ্চিমবঙ্গের বর্ডার, সেটা অরক্ষিত, ভিতরে অজস্র দালাল। আপনার বাবা ভাড়া পাওয়া যায় বাদুরিয়ায়, আপনি আধার কার্ড যেখানে খুশি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং সবচেয়ে বড়, কর্ণাটকে এই গত সপ্তাহে যে বাংলাদেশি ধরা পড়লো 10 জনের মতন, তাদের কাছে জব কার্ড পাওয়া গেছে, যেটা প্রমাণ করে যে ওপার বাংলার থেকে বসে ওরা এদেশের কার্ড দখল করে এদেশের সমস্ত সরকারি সুবিধা পাচ্ছে। কোথায় আছেন আপনি? রোহিঙ্গা কলোনি আছে, শাসক দলের এক নেতা যে জেলে এখন, শাহজাহান, রোহিঙ্গা কলোনি বানিয়ে দিয়েছিল, মনে নেই? ক্যামেরা যাচ্ছে, রোহিঙ্গা কলোনি সরিয়ে দিচ্ছে, আবার অন্য জায়গায় সেটেল করছে। ভারত সরকার নির্দেশ মানেই না, কারণ আমরা রিপাবলিক অফ বেঙ্গল নামে একটা আলাদা পার্ট তৈরি করেছি। আমরা ভারতের সংবিধান মানি না, আমরা 144 ধারা ভারত চাইলে আমরা 174 ধারা করি। আমাদের সাংসদ বলেন 174 ধারা, বলে চলবে, চলুক না। এই জায়গাটার শেষ কোথায়? কিভাবে এই জায়গাটাতে ভারত যদি শক্ত বিদেশ নীতি না আনে, নেহরুর দুর্বল বিদেশ নীতি যদি এখনও কার্যকর থাকে, এর কোনো শেষ হবে না। এর শেষ হবে পুরো ভারতটা খণ্ড খণ্ড হয়ে যাওয়ার পরে। না, সেক্ষেত্রে কি ভারতও কি ওয়েট করছে ট্রাম্প কবে ক্ষমতায় আসবে? শুনুন, আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে যাদের ন্যূনতম নলেজ আছে, আমেরিকার রাষ্ট্রপ্রধান বা আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা কোনো কালেই তাদের বিদেশ নীতিতে অন্যের জন্য এক ফোঁটা জল ফেলেনি, যদি না তাদের অস্ত্রটা তারা কেনে। অর্থাৎ গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া আমেরিকা কোনোদিন এক পা এগোয়নি। ফলে আপনি দেখতে থাকুন ট্রাম্প কত কি। ট্রাম্প না আবার উল্টো ভারতীয় ছাত্রদের ভিসা পাসপোর্ট আটকে দেয়, ঠিক আছে? সেই রকম প্রতিশ্রুতি দিয়েই তো এসছে। হ্যাঁ, ফলে আমি নিজে যদি স্বাবলম্বী না হই, কে আমেরিকা আসলো, কবে সোভিয়েত আসলো, ওই ভরসায় আমি বেশি দূর এগোতে পারবো না। ভারত ওয়েট করছে কিসের জন্য জানি না। ভারতের তো আমি কোনো কিছুই দেখতে পাই না। ডোকালাম চলে গেল নাকের ডগা দিয়ে। ডোকালাম তো আবার ফেরত দিয়েছে না। আপনি ইনসার চিত্রের যে রূপ বেরোচ্ছে, তাতে ভুটান বর্ডার, আমার বাড়ির এখানটাই তো, হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা ভুটান, ভারত লাগোয়া ভুটানের গ্রামগুলো চায়নার দখলে চলে যাচ্ছে। ভুটানের অংশগুলো ভারতকে ওই পাটটা দিয়ে ঘিরে ফেলেছে।
নেপাল দিয়ে ঘিরে ফেলেছে, তরাই ডুয়ার্স দিয়েও ঘিরে ফেলছে। ভারত স্পিকটি নট, চুপচাপ বসে আছে। কিছু কিছু রোড ফোট মোদি সাহেব করছেন, মানে এনজিপি স্টেশনটা নতুন করে বানাচ্ছেন, কিন্তু স্বাধীনতা এত বছর পরে এখন জোরে দৌড়েও খুব একটা বেশি সুরাহা ভারত করতে পারবে না। ইতিমধ্যে হিমালয়ের ওপারে চায়না অনেক বেশি অ্যাডভান্স, অন্তত 150 বছর এগিয়ে গেছে ভারতের থেকে ওরা। হ্যাঁ, অবশ্যই। তো অরুণাচলও তো ওদের টার্গেট রয়েছে মেনলি, অনেকটাই দখল করে নিয়েছে অরুণাচলের টার্গেট, চায়নার টার্গেট মেনলি জল। হ্যাঁ, শুধু জল নয়, ওই জনজাতিদের মধ্যে ভারতের প্রতি ওদের যে ইনক্লুশন আমরা করতে পারিনি, দিল্লিমুখী ওরা করতে পারিনি। এখন ওরা দিল্লিতে ঘুরতে আসলে বলে আমরা ইন্ডিয়াতে ঘুরতে এসেছি। ইন্ডিয়ানরাও তাই, মানে ইন্ডিয়ানরা, মানে আমি বলছি দিল্লির লোকেরাও ভাবে ওদেরকে চায় না কিন্তু। হ্যাঁ, ফলে ওই যে আত্মিক যোগাযোগটা ভারতের প্রতি ওদের কম, সেটার সুযোগ চায়না নিচ্ছে। প্রচুর উপটোকন চায়না ওখানে চালায়, তাদের প্রোডাক্ট চলে প্রকাশ্যে। ভারতীয় মুদ্রাটাও আদৌ চলে কিনা আমি সন্দেহ আছে এখন ভালো করে। ফলে এটা ভারত সরকারের দায়ী, কেন্দ্রাত্মিক শক্তির দায়ী এটার জন্য। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেকগুলো বিষয় নিয়ে খোলার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। আশা করি এর পরেও প্রচুর আরও আমাদের আলোচনা থাকবে, আরও অনেক বিষয় জানার থাকবে, আপনাকে পাবো। এবং এইভাবে আপনাকে পাওয়ার জন্য আমরা সত্যি দ্য দেবদত্ত শোয়ের পক্ষ থেকে এবং সমস্ত যারা আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।